আপু, আমি তোমাকে বিয়ে করব না। তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। ওই চুপ! একদম গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেব। তুই আমাকে বিয়ে করবি না, তোর বাপ আমাকে বিয়ে করবে। হ্যাঁ আপু, তাহলে ঠিক আছে। তুমি আমার আব্বুকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করব না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এইটুকুনি পিচ্ছি একটা ছেলে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বাসায় যেতে দাও। তোকে না বলছি একটা কথাও বলবি না, চুপচাপ কাবির নামায় সাইন করে দে। তা না হলে সত্যিই আমি গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। আমার কিন্তু এখন খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। আপু, আমি তোমার দুইটা পায়ে ধরি, প্লিজ তুমি আমাকে যেতে দাও। এই বলে আকাশ কান্না করতে থাকে, কিন্তু নদী তার কোনো কথাই শোনে না। আকাশকে কাবিননামায় স্বাক্ষর করতে হবে, তা না হলে সে কোনোভাবে আকাশকে ছাড়বে না। সে আকাশকে বিয়ে করার জন্যই তুলে নিয়ে এসেছে, এখন কিনা বিয়ে না করেই ছেড়ে দেবে? এতটা সহজে নদীর মন গলে না। আর এখানে কিনা একটু কান্না করলে মন গলে যাবে? এরকমটা কখনোই হবে না। তাই নদী আবার ধমক দিয়ে বলতে থাকে, তুই সাইন করবি নাকি করবি না? আপু, আমি তোমাকে বিয়ে করব না। তুমি আমার বোন হওয়ার, আমি এইটুকু যেটা ছেলে, আমার কি বিয়ে করার বয়স হয়েছে? বিয়ে করার জন্য বয়স হতে হয় না, ওটা বড় হলেই হয়। চুপচাপ কাবিন নামায় সাইন কর, না হলে কিন্তু আমি সত্যি বলছি তোর ওটা কেটে তোর হাতে ধরিয়ে দেব। যেটা আমি পাবো না এটা কিন্তু পৃথিবীর অন্য কারোর হতে দেব না। আপু, এসব তুমি কি বলছো? তুমি যদি আমার ওটা কেটে ফেলো তাহলে তো আমি একদম মরেই যাব। প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। আমার আব্বু আম্মু আমার জন্য অনেক চিন্তা করছে। প্লিজ তুমি আমাকে যেতে দাও। তার মানে তুই কাবিন নামায় স্বাক্ষর করবি না? ঠিক আছে, তাহলে মরার জন্য তৈরি হ। এই বলে নদী কোমর থেকে পিস্তলটা বের করে সেটা আকাশের মাথায় ঠেকায়। আর 1 2 3 বলতে থাকে, তখনই আকাশ বলতে থাকে, আপু প্লিজ আমাকে মেরো না। তুমি তো জানি আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান। আমি মরে গেলে আমার আব্বু আম্মুকে নিয়ে বেঁচে থাকবে, ঠিক আছে? আমি কাবির নামে সাইন করে দিচ্ছি। এই তো গুড বয়, তাড়াতাড়ি সাইন করে দে। তোর আর আমার বিয়েটা হয়ে গেলে আমি তোকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুই আর আমি। সারা দিন দুজনে একসঙ্গে সময় কাটাবো, খাবার খাবো, ঘুরতে যাব, আনন্দ করব। এই বলে নদী কাবিন নামার কাগজ আর কলমটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ কোনো উপায় আন্ত না পেয়ে কাবিন নামায় সাইন করে দিল আর কান্না করতে লাগলো। এদিকে নদী তার বন্ধুদের নিয়ে হাসতে থাকে। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টা। আমাদের গল্পের নায়ক আকাশ আহমেদ। এই বছর ইন্টার প্রথম বর্ষের ছাত্র। তার বাবা একজন পুলিশ কমিশনার। আর গল্পের নায়িকা নদী। সে পড়াশোনা শেষ করেছে এই বছরই। তার বাবা ছিল একজন সন্ত্রাসী। সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো ছিল তাদের নিত্যদিনের কাজ। আর নদী যখন থেকে বড় হয়েছে তখন থেকে এগুলো দেখে এগুলোই শিখতে অভ্যস্ত করে। যে নদী ছোটবেলা থেকেই এরকম। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কেউ কোনো কিছু করাতে পারতো না। তার যখন যেটা মন চাইছে তখন সে সেটাই করত। কেউ তাকে বাধা দিলে সে এই মানুষটাকে জীবন থেকে চিরতরে সরিয়ে দিত। সেরকমই একটা ঘটনা ঘটে আকাশ আর নদীর মধ্যে। নদীর শহরে চাঁদাবাজি চালাতো, 2 নম্বরই ব্যবসা করত। এগুলো আকাশের আব্বুর কানে কোনোভাবে পৌঁছে যায়, আর তখনই আকাশের আব্বু নদীকে অ্যারেস্ট করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু নদী সহজে জালে ধরা পড়ার মতো মানুষ নয়। সে খুব বুদ্ধিমতী আর খুব চালাক। তাছাড়া নদী আর আকাশ পূর্ব পরিচিত। নদীর আম্মু আর আকাশের আম্মু ছিল আপন চাচাতো বোন। তারা যেহেতু বিয়ের পর একই শহরে থাকতো, তাই তাদের মধ্যে মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল, যাওয়া আসা হতো। কিন্তু হঠাৎ করেই একটা দুর্ঘটনায় নদীর আব্বু আম্মু দুজনেই মারা যায়। নদী তখন অনার্স 3য় বর্ষের ছাত্রী। তখন থেকেই নদীর বেঁচে থাকাটা অনেকটা সংগ্রামের হয়ে পড়ে। আর তাই নদী সিদ্ধান্ত নেয় তার বাবার কালো বাজারে 2 নম্বরে ব্যবসা সে নিজেই করবে এবং নিজেকে মাফিয়ার জগতে ডন বলে ঘোষণা করে। যেহেতু আকাশের বাসায় যাওয়া আসা হতো, তাই আকাশের সঙ্গেও মোটামুটি পরিচয় ছিল। আকাশ নদীকে আপু বলে ডাকতো, নিজের বড় বোনের মতো শ্রদ্ধা সম্মান করত। কিন্তু সেই ছোটবেলা থেকেই আকাশ অনেক বেশি কিউট ছিল, যার কারণে নদী আকাশকে প্রথম থেকেই পছন্দ করত। কিন্তু আকাশ কখন অনেকটা ছোট ছিল, বিধায় বলা হয়ে উঠত না, কারণ তাদের দুজনের মধ্যে প্রায় 4-5 বছরের ফারাক। অপরদিকে যখনই আকাশের আব্বু নদীকে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লাগে, তখন নদী মনে মনে কিছু একটা চিন্তা করে। যেভাবেই হোক কিছু একটা করতে হবে, নিজেকে তো বাঁচাতে হবে। তাই নদী মনে মনে চিন্তা করে এটাই একটা সুবর্ণ সুযোগ, আকাশকে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করে নেওয়া। তখন তো আর পুত্রবধূ জেলে পাঠাতে পারবে না,
কিন্তু আকাশ কখনোই এসব কিছু চিন্তা করতো না। সে নদীকে আপু বলেই ডাকতো এবং নিজের বড় বোনের মতো মনে করত। তাই তো সেই বিষয়টা এত সহজে মেনে নিতে পারছে না। সবচাইতে বড় কথা, সেই এখনো অনেক ছোট, বিয়ের সম্পর্কে তার সেরকম কোনো ধারণা নেই। অপরদিকে নদীর যেমন চিন্তা তেমনই কাজ। তাই তো কলেজ থেকে বের হতে নদী আর তার বান্ধবীরা মিলে আকাশকে কিডন্যাপ করে নেয়। আর তারপর যা হলো ভিউয়ার্স, তা তো আপনারা দেখতেই পেলেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। নদী তখন আকাশের হাত থেকে কাবিননামার কাগজটা নিয়ে কাজী সাহেবের হাতে তুলে দেয় আর আকাশকে বলতে থাকে, এই তো, এবার দেখি তুই আমার থেকে কিভাবে পালিয়ে বেড়াস। এবার তো তোর আর আমার বিয়েটা হয়ে গেছে। এবার চাইলেও তুই নিজেকে আমার থেকে দূরে দূরে রাখতে পারবি না। এখন থেকে তুই আমার হাতের ইশারায় নাচবি। এই বলে নদী আকাশকে নিয়ে কাজী অফিস থেকে বের হয়ে গাড়িতে এসে বসে। আর তখনই আকাশ বলতে থাকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তখনই নদী আকাশকে জানিয়ে দেয় সে আকাশকে নিজের বাড়িতে নিয়ে যাবে। আকাশকে সে আর কখনোই তার বাড়িতে ফেরত পাঠাবে না। আকাশের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, তারা এখন স্বামী স্ত্রী, তাই স্বামী স্ত্রী দুজন একসঙ্গেই থাকবে। এই কথা শুনে আকাশ অনেক বেশি কান্না করতে থাকে। প্লিজ আপু, তুমি আমাকে বাসায় খেতে যাও। আব্বু আব্বুর জন্য আমার খুব মন খারাপ লাগছে। আমি আব্বু আব্বুর কাছে যাব। তুমি তো আমাকে বলেছিলে শুধু কাবিননামায় সাইন করতে। আমি তো কাবিননামায় সাইন করে দিয়েছি, তাহলে এখনও তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? প্লিজ তুমি আমাকে বাসায় যেতে দাও। আমি তোমার দুইটা পায়ে ধরি। উফ, তুই তো দেখছি আমার মাথাটা একদম খারাপ করে দিবি। তোকে আমার পছন্দ ছিল তাই তোকে বিয়ে করেছি, কিন্তু তার পেছনে আরও একটা কারণ আছে। তুই হবি আমার এই শহরে যত কাজকর্ম আছে সেগুলো চালানোর জন্য একমাত্র হাতিয়ার। মানে? নদী তখন বলতে থাকে এত কিছু আকাশের বোঝার কোনো দরকার নেই। যখন সময় হবে তখন সে নিজে নিজেই বুঝে যাবে। এই বলে নদী গাড়ি স্টার্ট করে। এদিকে আকাশ গাড়িতে বসে বসে কান্না করছে। তার কান্না যেন থামছেই না। সে তার আব্বু আম্মুর কাছে যাবে, সে নদীর কাছে থাকবে না, এই বলে কান্না করতেই থাকে। এদিকে নদী আর তার বন্ধুরা মিলে একটা বড় রেস্টুরেন্টের সামনে এনে গাড়িটা দাঁড় করায়। তারপর সবাই মিলে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে চলে যায়। এদিকে আকাশ গাড়িতে বসেই কান্না করছে। সে কোথাও যাবে না, কিচ্ছু করবে না। নদী তখন তাকে জোর করে তুলে নিয়ে রেস্টুরেন্টে বসায়। এটা দেখে রেস্টুরেন্টের ওয়েটার তাদেরকে একটু সন্দেহ করে, আর তখনই রেস্টুরেন্টের ওয়েটার এসে নদীকে জিগায় ছেলেটা এভাবে কান্না করছে কেন। তখন নদী একটা ধমক দিয়ে রেস্টুরেন্টের ওয়েটারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে যেন কেউ নাক গলাতে না আসে, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। রেস্টুরেন্টের ওয়েটার তখনই নদীর কোমরে পিস্তল দেখতে পায় আর অনেকটাই ভয় পেয়ে যায়। তাই সে আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। নদী আর তার বন্ধুরা মিলে বেশ কিছু খাবার অর্ডার করলো আর খেতে লাগলো। কিন্তু আকাশ কোনো কিছুই মুখে তুলছে না। সে কিছুই খাবে না। সে তার আম্মুর হাতের রান্না ছাড়া কোনো কিছুই খায় না। বাইরের খাবার তার মুখে রুচে না। এটা দেখে নদীও আরও অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, আরও বলতে থাকে, দেখ, এত তামাশা করা একদম ভালো লাগে না। চুপচাপ খাবার খেয়ে নে। এখন থেকে বাসায় যেতে পারবি না। আর আমরা কেউ রান্না জানি না, তোকে রান্না করে খাওয়াতেও পারবো না। তাই তোকে এইসব খাবার খেতে হবে। কিন্তু আকাশ কোনো কথা শুনে না, সেসব খাবার খাবেই না। সে বাইরের খাবার খেতে পারে না। সে কখনো তার আম্মুর হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না খায় না। তাহলে এখন সে কেন বাইরের খাবার খাবে? এই বলে আকাশ বসে থাকে আর অনবরত কান্না করতেই থাকে। নদী তখন তার বন্ধুদেরকে বলে খাবার খেলে খাবে, না খেলে নাই। নিজে নিজে মরলে দোষ দিবে কাকে। এই বলে তারা খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে তারা সবাই মিলে গাড়িতে এসে বসে। আকাশ তখনও কান্না করছে। তার কান্না যেন কোনোভাবে থামছেই না। এদিকে এসব দেখতে দেখতে নদীর মেজাজ একদম থমকে উঠে যাচ্ছে। তার মন চাইছে এখানে গুলি করে মাথার খুলে উড়িয়ে দিতে। কিন্তু সে আকাশকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে, তাই কিছু করতেও পারছে না। তাই নদী এইসব কিছুকে পাত্তা না দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো। প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পর একটা জায়গায় এসে গাড়িটা থামলো। চারদিকটা একদম নীরব নিস্তব্ধ, কোনো বাড়িঘর কোনো কিছুই নেই। অদূরেই একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা বেশ পুরনো, এখানে কোনো মানুষজন থাকে বলে মনে হচ্ছে না। গাড়িটা দাঁড় করিয়ে নদীর গাড়ি থেকে নামলো এবং চারপাশটা ভালো করে একবার দেখে নিল। তারপর আকাশ এবং তার বান্ধবীদেরকে গাড়ি থেকে নামতে বলল। তার বান্ধবীরা গাড়ি থেকে নেমে গেলেও আকাশ গাড়ি থেকে নামলো না, চুপচাপ বসে রইল। তখনই নদী ধমক দিয়ে বলতে লাগলো, কিরে, তুই এখনো এখানে বসে আছিস কেন? তোকে কি আবার আলাদা করে ধান দুর্বা দিয়ে নামাতে হবে নাকি? আমি বাসায় যাব। চুপ কর তুই, চুপচাপ গাড়ি থেকে নেমে আয়। এই কথা বলার পরেও যখন আকাশ গাড়ি থেকে নামছিল না,
তখন নদী নিজেই আকাশকে নিজের কোলে তুলে নেয়, আর এটা দেখে তার বান্ধবীরা সবাই হাসতে থাকে। নদী তখন তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলতে থাকে, কিরে, তোরা এইভাবে আমাকে দেখে হাসছিস কেন? আমি হাসার মতো কি এমন করেছি? না রে ভাই, তুই হাসার মতো কিছুই করিসনি। আসলে আমাদের চোখের সামনে যা কিছু হচ্ছে সেগুলো দেখে আর না হেসে থাকতেই পারছি না। সারা জীবন দেখে এলাম জামাই বউকে কোলে নেয়, আর এখন দেখছি বউ জামাইকে কোলে নিচ্ছে। কি অদ্ভুত প্রকৃতির নিয়ম, তাই না? আমার জামাইটা এখনো অনেক ছোট, তাকে পেলে পুষে বড় করতে হবে। এখন তার দায়িত্ব আমাকে নিতে হবে, বড় হলে সে নিজেই আমার দায়িত্ব নেবে, তাই না আকাশ? আকাশ তখনও কোনো কথা বলে না, চুপচাপ বরাবরের মতোই কান্না করতে থাকে। নদী তখন আকাশের কান্নাকে আর কোনো পাত্তা না দিয়ে বাড়িটার দিকে এগোতে লাগলো। সদর দরজার সামনে এসে আকাশকে ধপাস করে কোল থেকে নামিয়ে দিল। আকাশ তখনই ধপাস করে ফ্লোরে পড়ে প্রচণ্ড ব্যথা পেল আর চিৎকার দিয়ে উঠল। ও মা গো, বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। আকাশ চিৎকার দিয়ে উঠতেই নদী তখনই একটা ধমক দিয়ে বলতে থাকে, একদম চিৎকার করবে না বলে দিচ্ছি। তোকে না আমি আগেই বলেছিলাম চুপচাপ এখানে চলে আসতে, কিন্তু তুই তো আসলি না, তাই তোকে নিয়ে আসতে বাধ্য হলাম। তুই তো আর এখনো একেবারে বাচ্চা নোস যে তোকে কোলে করে নিয়ে আসবো। এখন যথেষ্ট বড় হয়েছিস, তোকে কি কোলে করে নিয়ে আসার মতো এত শক্তি আমার আছে নাকি? আমি তোমাকে বলেছিলাম নাকি আমাকে বলে নেওয়ার জন্য? আমি তো বাসায় যেতে চেয়েছিলাম। এই বলে আকাশ আবার কান্না করতে শুরু করে। এটা দেখে নদী অনেকটাই বিরক্ত হয়ে যায় আর ঠাস করে আকাশের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, দেখ, একদম ভেবে করবি না। আমার মাথা কিন্তু এখন খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর আমি কোনো কিছুই চিন্তা করব না, ধুপ করে তোকে কিছু একটা করে ফেলবো। এইবারে নদীর কথায় আকাশ অনেকটা ভয় পেল আর চুপচাপ হয়ে গেল। নদীর প্যান্টের পকেট থেকে একটা চাবি বের করলো আর সদর দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। বাড়িটা বাহির থেকে দেখে পুরনো আর নিস্তব্ধ মনে হলেও ভিতরে এসে মনে হচ্ছে খুব বড় রাজকীয়। হয়তো কোনো দুর্ঘটনার কারণে এই বাড়ি থেকে সবাই হুট করেই চলে গেছে, তাই বাড়ির সমস্ত জিনিস সেভাবেই রয়ে গেছে। নদী সবাইকে নিয়ে বাড়িতে প্রবেশ করেই দোতলার একটা বড় রুমে চলে গেল। তারপরে সবাই মিলে ওই রুমে বসে বসে আড্ডা দিতে লাগলো। আর এদিকে আকাশ কান্না করেই চলেছে, বারবার তার বাসায় যাওয়ার জন্য বায়না করছে, কিন্তু নদী তাকে কোনোভাবেই বাসায় যেতে দেবে না। অপরদিকে আকাশের আব্বু আম্মু দুজনেই ড্রয়িং রুমে বসে বসে কান্না করছে আর ভাবছে ছেলে কোথায় গেল, হঠাৎ করে এভাবে উধাও হয়ে যাওয়ার কারণটা কি। অপরদিকে আকাশের আম্মা আকাশের আব্বুকে বারবার বলছে আকাশকে এনে দেওয়ার জন্য। তুমি এখনো কিছু করছো না কেন? এখনো কেন চুপচাপ বসে আছো? তুমি তো পুলিশের চাকরি করো, তুমি চাইলে 2 মিনিটের মধ্যে আমার ছেলেকে আমার কাছে এনে দিতে পারো, কিন্তু তুমি হাত পা নাড়াচ্ছ না, চুপচাপ এখানে বসে আছো। দেখো, এটা ঠিক আছে যে আমি পুলিশের লোক, আমরা তদন্ত করছি, কোনো খোঁজ পেলেই আকাশকে উদ্ধারের জন্য লেগে পড়ব। কিন্তু আমরা তো কোনোভাবেই বুঝতে পারছি না আকাশ এখন কোথায় আছে। কোনো কিছু না জেনে আমরা কি করতে পারি সেটা তুমি আমাকে বলো। দেখো, আমি কোনো কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকুই জানতে চাই তুমি এক্ষুনি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে। তোমাকে কে বলেছিল ওই মেয়ের পিছনে লাগার জন্য? ওই মেয়ের যা ইচ্ছা তাই করতো। তুমি যদি ওই মেয়ের পিছনে না রাখতে, তাহলে তো ওই মেয়ে আমাদের শখ ছেলেকে এভাবে কিডন্যাপ করে নিত না। তুমি এতটা শিওর হয়ে কীভাবে বলছো নদী আমাদের ছেড়ে দিয়ে কিডন্যাপ করেছে? নদী ছাড়া তো এই শহরে আরও অনেক গুন্ডা মাস্তান আছে যার সঙ্গে আমার শত্রুতা হয়েছে, তারাও তো আমার ছেলেকে কিডন্যাপ করতে পারে। কিন্তু তারপরও তুমি তাদেরকে সন্দেহ না করে নদীর উপর বারবার দোষারোপ করছো কেন? তখনই আকাশের আম্মু বলতে থাকে অন্য সবার সঙ্গে শত্রুতা থাকলেও নদীর শত্রুতাটা অন্যরকম। নদী প্রথমেই নিষেধ করে দিয়েছিল তার সঙ্গে শত্রুতায় না যাওয়ার জন্য, কিন্তু তারপরে আকাশের আব্বু তার সঙ্গে শত্রুতায় গিয়েছে। প্রথমেই আকাশের আব্বুকে বলেছিল তার সঙ্গে ঝামেলা করলে এর পরিণাম খুব ভয়াবহ হবে, কিন্তু আকাশের আব্বু সেই কথা শুনেনি। আকাশের আব্বু ইচ্ছে করেই নদীর সঙ্গে ঝামেলাটা গভীর থেকে গভীরতর করেছে, তাই তো নদী এতটা বেপরোয়া হয়ে উঠেছে। এখন উনি কোনো কিছুই শুনতে চান না, শুধু ওনার ছেলেকে নিজের কাছে ফেরত চান। এই বলেই কান্না আর চিৎকার চেঁচামেচি করতে থাকেন আকাশের আম্মু। ঠিক এমন সময় আকাশের আব্বু বাসা থেকে বের হয়ে চলে যায়, কারণ এখানে থাকলে স্ত্রীর বকবকানি শুনতে শুনতে মাথা আরও বেশি খারাপ হয়ে যাবে। একে তো ছেলেকে পাওয়া যাচ্ছে না, তার উপর আবার কেউ যদি অযথাই দোষারোপ করতে থাকে তাহলে তো মেজাজ এমনিতেই খারাপ হবে। আকাশের আব্বু থানায় বসে আছে।
ইতিমধ্যে মন্ত্রী মিনিস্টার সবাইকে ফোন করা হয়ে গেছে, কিন্তু কেউ কোনোভাবেই কোনো সাহায্য করতে পারছে না। শহরের ভেতর থাকলে কোনো একটা কথা ছিল, কিন্তু এই শহরের কেউ নদীর ফোন নাম্বার পর্যন্ত জানে না যে তার ফোন নাম্বার ট্র্যাক করে নদীর লোকেশন অনুযায়ী পৌঁছে যাবে। তারপরেও যদি শহরে থাকা কোনো একটা ব্যবস্থা করা যেত, কিন্তু নদী তো শহরের বাইরে চলে গেছে। এটা তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু কোথায় গেছে? আকাশের আব্বু মন্ত্রী মহাশয়কে বলে, দেখুন স্যার, এই শহরে যদি দুর্নীতি দমন করতে কি আমার ছেলেকে হারাতে হয়, তাহলে তো আমার আর আপনাদের কাছে কিছু বলার নেই এবং চাওয়ারও নেই। আইন রক্ষা করা আমাদের কর্তব্য, কিন্তু আইন রক্ষা করতে গিয়ে যদি আমাদের সন্তানদেরকে হারিয়ে ফেলতে হয়, তাহলে আমরা কিভাবে আপনাদের সেবা দিতে পারি বলুন? দেখুন, এখানে আপনি শুধুমাত্র আমাদেরকে এইভাবে কথা বলতে পারেন না। সব কিছু করার আগে নিজেকে একবার চিন্তা করে নেওয়া প্রয়োজন ছিল। একটা মেয়ে আপনাকে ছেলেকে কিভাবে কিডন্যাপ করে নিতে পারি, আর একটা মেয়ে কিভাবে এতটা ভয়ানক হতে পারে। তখন আকাশের আব্বু বলতে থাকে নদীর সমস্ত পরিচয় সম্পর্কে। সব কিছু শুনে সবাইটা একদমই অবাক। মিনিস্টার তখন আকাশের আব্বুকে বলতে থাকে, আপনার এখানে এই মেয়েটার সম্পর্ক সব কিছুই জানেন, তাহলে তো আমি বলবো এখানে ওই মেয়েটার চাইতে দোষটা আপনার বেশি। আপনার এইভাবে মেয়েটার সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি। এখন যদি আপনার ছেলে বড় কোনো ক্ষতি করে ফেলে, তখন আপনি কি করবেন? প্লিজ স্যার, আপনারা এভাবে বলবেন না। আমার একটা মাত্র সন্তান, আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমার স্ত্রী বাঁচবে না। আমার স্ত্রীকে আমি অনেক বেশি ভালোবাসি, তাছাড়া আমার সন্তানকেও আমি অনেক বেশি ভালোবাসি। মিনিস্টার তখন আকাশের আব্বুকে শান্ত হতে বলে এবং কি করা যায় সেটা চিন্তা করতে বলে। এই বলে মিনিস্টার থানা থেকে বের হয়ে চলে গেল। এদিকে আকাশের আব্বু পত্রিকায় খবর ছাপিয়েছে, চ্যানেলে চ্যানেলে নিউজ করাচ্ছে নদী ওনার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ঠিক ওই মুহূর্তেই আকাশের আব্বুর ঠিকানায় ছোট্ট একটা চিঠি আসে। এই যে শ্বশুরমশাই শোনেন, আপনার ছেলেকে আমি তুলে এনেছি এবং আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটাও হয়ে গেছে। দয়া করে এইসব ফালতু নিউজ করা বন্ধ করুন। আপনার ছেলে আমার কাছে ভালোই আছে। যদি আপনি আমার নামে উল্টোপাল্টা নিউজ করেন, তাহলে আপনার ছেলের কিন্তু খারাপ কিছু হতে পারে। আপনাকে আমি আগেও বলেছিলাম আমার সঙ্গে লাগতে আসবেন না। আমি রেগে গেলে প্রচণ্ড ভয়াবহ হয়ে যেতে পারি। চিঠিটা পড়ে আকাশের আব্বুর পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এই মেয়ে এসব কি বলছে? তার এইটুকু একটা ছেলে, আর এই ছেলেটাকে সে বিয়ে করে নিয়েছে, কিন্তু এর পিছনে উদ্দেশ্য কি তিনি কিছুই বুঝতে পারছেন না। ইতিমধ্যে তিনি এই খবরটা মিনিস্টার এবং থানার সকল পুলিশ সদস্যকে জানান। সবাই একদম নিশ্চুপ হয়ে আছে, কেউ কিছুই বলতে পারছে না, কারণ যেই মেয়েটা নিজের স্বার্থসিদ্ধির জন্য এইটুকু একটা ছেলেকে বিয়ে করে নিতে পারে, এই মেয়েটা কতটা ভয়াবহ হতে পারে সে ব্যাপারে সবার বোঝা হয়ে গেছে। তাই মিনিস্টার আকাশের আব্বাকে বলে, দেখুন, যা হচ্ছে সব আউট অফ কন্ট্রোল। এখন এটা আপনাদের পারিবারিক ব্যাপার হয়ে গেছে, কারণ এই মুহূর্তে সে আপনার পুত্রবধূ। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এসব বিষয়ে যেন আমাদের মধ্যে আবার ছড়িয়ে না পড়ে। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে হারাতে চাই না। এই মেয়েটা বড্ড ভয়াবহ। স্যার, এসব আপনারা কি বলছেন? এই একটা মেয়ের ভয়ে আপনারা সবাই পিছু উঠে যাচ্ছেন। তাহলে দেশের আইন রক্ষা করবে কারা? এদেরকে যদি এভাবে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তো সকল অপরাধীরাই মাথা ছাড়া দিয়ে উঠবে আর দেশটা ধান্দায় ভরে যাবে। দেখুন, নির্বাচন কবে পদবি নিয়ে তার মানে এই নয় যে নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করতে যাব। আমাদের জীবনের দাম আছে, আমাদের সন্তানের জীবনের দাম আছে। আমরা এত ছেলে খেলা করে সব কিছু আর তুচ্ছ করতে পারি না। এই বলে মিনিস্টার ফোন কেটে দেয়। আর আকাশের আব্বু তখনই বাড়িতে চলে আসে আর আকাশের আম্মুকে এই খবরটা দেয়। আকাশের আম্মু এই খবর শুনে তো একদম মরা কান্না শুরু করে দিয়েছে। তিনি আকাশের আব্বুকে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আকাশের আব্বুর জন্যই এইসব কিছু হয়েছে। আকাশের আব্বু যদি এই মেয়েটার সঙ্গে এভাবে না লাগতো, তাহলে এত কিছু হতো না। এরপর আরো অনেক কথা বলতে থাকে। সবকিছু শুনে আকাশের আব্বু ধমক দিয়ে আকাশের আম্মুকে বলতে থাকে, একদম চুপ করো। তুমি আমার মাথাটা আর খারাপ করো না। বাংলাদেশের সরকার আমাদেরকে বেতন দিয়ে রেখেছে দেশের আইন রক্ষা করার জন্য, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা যেটা করছি আমাদের দায়িত্ব থেকে করছি। এই মেয়েটা আমার ছেলেকে বিয়ে করছে, মেরে তো আর ফেলতে পারবে না। আমাদের ছেলে এখনো জীবিত আছে। ওই মেয়েটার কথা বুঝলাম, চিন্তা করো না, আমাদের ছেলে ভালোই ভালোই আমাদের কাছে ফিরে আসবে।
এই বলে আকাশের আব্বু সেখান থেকে সোজা নিজের রুমে চলে যান। তারপর পোশাক বদল করে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকেন। আর তক্ষুনি আকাশের আম্মু সেখানে আসে। আকাশের আম্মু আকাশের আব্বুকে এই অবস্থায় ব্যালকনি দাঁড়িয়ে সিগারেট খেতে দেখে আরও অনেক বেশি রেগে যান আর বলতে থাকেন, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে উনি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। ওনার মনের আনন্দ যেন ধরে না আর। তখন আকাশের আব্বু আকাশের আম্মুকে বুঝিয়ে বলতে থাকে, কোন একটা প্রশ্ন না পাওয়া পর্যন্ত তো আর কিছুই করা যাবে না। দেশটা এতটাও ছোট নয় যে চাইলেই একজন মানুষকে খুঁজে বের করে ফেলা যাবে কোনো ঠিকানা ছাড়াই। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু মেয়েটা যেভাবে ট্রেড দিয়েছে সেখানে বোঝা যাচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দিলে আমাদের ছেলের ক্ষতি হতে পারে, বরঞ্চ এভাবেই ভালো থাকবে যদি আমরা একটু চুপ করে বসে থাকি। তখন আকাশের আম্মু বলতে থাকে আকাশের আব্বুকে, হ্যাঁ চুপ করে বসেই থাকো, তোমাদেরকে কিছু করতে হবে না। তবে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার ছেলে যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না, এমনকি তোমার নামে মামলা করব, তোমার পুলিশের চাকরি আমি ছুটিয়ে দেব। এই বলে আকাশের আম্মু সেখান থেকে রুমে গিয়ে কান্না করতে থাকেন। এদিকে দেখতে দেখতে রাত 11টার বেশি বেজে গেছে। সবার চোখেই প্রচণ্ড ঘুম পেয়েছে। নদী আসার সময় সবার জন্য রাতের খাবার নিয়ে এসেছিল, ওটাই সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিল। আকাশকে খাবার খাওয়ানোর চেষ্টা করলে সে পরিষ্কার জানিয়ে দেয় সে কারোর হাতের খাবে না। নদী যদি আকাশকে তার আম্মুর কাছে ফিরিয়ে দেয় তবেই সেই বাসায় গিয়ে মায়ের হাতে রান্না খাবে। নদী তখনই একটা ধমক দিয়ে আকাশকে বলতে থাকে, এই হারামজাদা, তোকে কতবার বলেছি এসব ম্যায় করবি না। তোর এখন বিয়ে হয়েছে, তোর এখন বউ আছে, তুই এখন তোর বউয়ের কাছেই থাকবি। আমি আম্মুর কাছে যাব। এটা শুনে নদী চিৎকার দিয়ে ওঠে আর আবারও কোমর থেকে পিস্তলটা বের করে আকাশের দিকে তাক করে বলতে থাকে, আর একবার যদি ম্যায় করেছিস তাহলে কিন্তু সত্যি বলছি গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। ভুলে যাব যে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, নিজে নিজেই বিধবার পোশাক পরে নেব। আকাশ তখন কান্না কিছুটা থামায় আর একটু চুপ হয়ে বসে। নদীর বান্ধবীরা সবাই খাবার খাচ্ছিল। নদী নিজের প্লেট নিয়ে আকাশের কাছে চলে আসে, খাবারের লোকমা বানিয়ে আকাশের মুখের দিকে তুলে ধরে। আকাশ তখন মুখ বন্ধ করিয়ে আছে। এটা থেকে যদি আরো বেশি খেপে গেল, এটা দেখে নদী আরো বেশি খেপে গেল। অন্য হাত দিয়ে আকাশের মুখ চেপে ধরে আকাশের মুখের ভিতর খাবারটা ঢুকিয়ে দিল। আকাশ তখন কোনো উপায়ান্তর না পেয়ে খাবার গিলতে লাগলো। এভাবে খাওয়া শেষ হলে নদী তার বান্ধবীদের বলতে থাকে, এই তোরা পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আমি আমার পিচ্চি জামাইকে নিয়ে এই রুমেই ঘুমাবো। আপনাদের বান্ধবীরা তখন পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। এ থেকে তার বান্ধবীরা চলে যেতেই সে রুমের দরজাটা লাগিয়ে দিল। বিছানায় এসে শুয়ে পড়ল আর আকাশকেও শুয়ে পড়তে বলল, কিন্তু আকাশ বসেই আছে, বিছানায় শোয়ার নামগন্ধ নেই। তখনই নদী আকাশের একটা হাত ধরে হ্যাঁচকা টান দিতেই আকাশ একদম নদীর বুকের উপর গিয়ে পড়ল। বুকের উপর পড়ল বললে ভুল হবে, আকাশের মুখ একদম নদীর ওই দুটোর উপর গিয়ে পড়েছে। আকাশ হা করে ওই দুটোর মাঝখানের ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী বলতে থাকে, আকাশ সেভাবে হা করে তাকিয়ে কি দেখছে। তখন আকাশ বলতে থাকে, তোমার এই দুটো তো বেশ বড়, আর দুটোর মাঝখানে যে বাদামি রঙের তিলটা আছে সেটাও সুন্দর। ওরে আমার লুচ্চা জামাই, সে নাকি এখনো অনেক ছোট আছে, নাকি এখনো কোনো কিছুই বোঝে না, অথচ তাকে কিভাবে কায়দা করতে হবে এটা তো খুব ভালো করেই জানিস। এখন কথা না বাড়িয়ে চুপচাপ বালিশে শুয়ে পড়, ঘুমিয়ে পড়। কিন্তু তোমার ওই দুটো তো আমাকে খুব আকর্ষণ করছে। আমার তো মন চাইছে ওই দুটোর উপর শুয়ে ঘুমাতে। এই দেখ, এমনিতেই মেজাজ খারাপ আছে, তুই আমার আর মেজাজ খারাপ করিস না। এসব ফালতু বকা বন্ধ কর, চুপচাপ বালিশে শুয়ে ঘুমিয়ে পড়। এই বলে নদী আকাশকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দেয়। আকাশ তখন আর কোনো কথা না বলে চুপচাপ বালিশে ছুঁয়ে থাকে। মাঝ রাত্রিরে হঠাৎ নদী নিজের থেকেই আকাশকে নিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আকাশের মুখটা তখনও আবার ওই নদীর ওই দুটোর একদম মাঝামাঝি চলে যায়। আকাশের মুখে লাগতে আকাশ বুঝতে পারে এই দুটো বেশ নরম আর একটু গরমও। আকাশ তখন নিজের হাত দিয়ে একটু হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করে। বেশ ভালোই লাগছিল, নদীও খুব আরাম পাচ্ছিল এভাবে হাত বুলিয়ে দেয়াতে। সে তখনই আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর নিজের আরো কাছে টেনে নেয়। ওদিকে নদীর শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আকাশের দম নিতে কষ্ট হচ্ছিল। আকাশেরও খুব ভালো লাগছিল। ওই দুটোতে এভাবে আস্তে আস্তে টিপ দিতে এসে ও নিজের হাত দিয়ে খুব সুন্দর করে টিপতে থাকে। এদিকে নদীর মধ্যে অনেকটা উত্তেজনা ভাব চলে এসেছিল, যেহেতু আকাশ নিজের হাত দিয়ে ভালোভাবে নদীর ওই দুটো ম্যাসেজ করে দিচ্ছিল। নদীর মধ্যেও কখন নেশাময় একটা ভাব চলে আসে। নদী আকাশকে নিজের আরো কাছে টেনে নেয় আর আকাশের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে। আকাশ হলে ওই দুটোতে হাত দিয়েছে আর নদী কেন আকাশকে এভাবে পাগলের মতো কিস করছে আকাশ কিছুই বুঝতে পারছে না। আকাশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তখনই নদী বলতে থাকে,
এই এভাবে নাড়াচাড়া করছিস কেন? একদম নাড়াচাড়া করবি না, আমাকে আদর করে দে। আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ওমা তাই বুঝি? তাহলে তুই যখন আবার ওই দুটোকে এভাবে টিপছিলি, আমারও যে কষ্ট হচ্ছিল না? ওগুলো তো একদম নরম তুলার মতো, আমি তো টিপে খুব মজা পাচ্ছিলাম। তোর ঠোঁট দুটো সেই মিষ্টি, আমিও চুমু খেয়ে মজা পাচ্ছি, তাই চুপচাপ যা করছি তাই করতে দে। এই বলে নদী আকাশের সারা গায়ে চুমু খেতে থাকে। এদিকে দেখতে দেখতে সে আকাশের শরীর থেকে সমস্ত কাপড় ছিনিয়ে নিয়েছে। আকাশ তখন নদীকে বলছে, এই আপু, কি করছো তুমি? তুমি আমার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলছো কেন? আমার তো লজ্জা করছে। ওরে বাবারে, আমার পিচ্ছি জামাইটা নাকি আবার লজ্জা করে। লজ্জা করতে হবে না, আমি তোর বিয়ে করা বউ, এখানে অন্য কেউ আসবে না, তাই লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এই বলে নদী ততক্ষণে নিজের শরীরের সমস্ত কাপড়ও খুলে ফেলে দিয়েছে। এই প্রথমবার আকাশ নিজের এত কাছে থেকে একটা মেয়েকে এভাবে উলঙ্গ অবস্থায় দেখছে। আকাশ নিজেকেও কন্ট্রোল করতে পারছে না। আকাশ নদীকে বলতে থাকে, আপু, তোমার ওই দুটো তো বেশ সুন্দর আর বড়, একটু খেতে দেবে? তোকে না করেছে কে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কাছে এসে খা না। তারপরেও আকাশের কেমন যেন একটা ভয় লাগছিল। সে ওখানেই দাঁড়িয়েছিল। এই প্রথমবার কোনো মেয়ে তার এতটা কাছে, তাও আবার এভাবে কাপড়বিহীন অবস্থায়। ভয় তো করছে, লজ্জা লাগছে। নদী তখনই আকাশের হাত ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আর আকাশের মুখের কাছে তার ওই দুটো তুলে ধরে। আকাশকেও তখন কেন জানি এক অজানা আকর্ষণ আকর্ষণ লাগছিল। আকাশ নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিল না। আকাশ তখন নিজের সমস্ত ভয় দূরে ফেলে নদীর ওই দুটোতে হাত দিয়ে ওই দুটো ধরে ফেলে আর এক হাতে টিপতে থাকে, অন্য হাতে একটা মুখে নিয়ে ইচ্ছামতো চুষতে থাকে। আকাশ এমনভাবে চুষে চুষে খাচ্ছিল, মনে হচ্ছে এর আগেও সে কোনো মেয়ের সঙ্গে এগুলো করেছে। এটা দেখে নদী বলতে থাকে, তোকে দেখলে ছোটবেলা থেকেই আমার বুকের মধ্যে অন্যরকম একটা শিহরণ জাগতো, কিন্তু তুই তো একটু আগেও বলেছিলি তুই নাকি খুব পিচ্ছি। এখন তো মনে হচ্ছে আমার থেকে ভালো এক্সপেরিয়েন্স আছে তোর। না মানে, আসলে তুমি তো খুব রসালো, তাই নিজেকে কেন জানি ধরে রাখতে পারছি না। তাই বুঝি? তাহলে আর দেরি করছিস কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, চল না সবটা সেরে ফেলি। এই কথা বলেই নদী আকাশকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আর তারপর কি হলো সেটা তো আপনারা জানেনই। পরের দিন সকালবেলা ভোরের আলো ফুটে উঠেছে, জানালা দিয়ে আলো রুমের ভিতর আসতে শুরু করেছে। ভোরের রোদ তাদের দুজনের মুখের উপর পড়ছে। তখনই ঘুম ভাঙে আকাশের। আকাশ দেখতে পায় তখনও তারা দুজনেই এভাবেই কাপড়বিহীন অবস্থায় দুজন দুজনের সঙ্গে লেপ্টে শুয়ে আছে। নদী আকাশকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, তার থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। আকাশ নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। তখনই নদী বলতে থাকে, কিরে, কি হয়েছে তোর? এইভাবে বাইম মাছের মতো মুচড়ামুচড়ি করছিস কেন? আপু ছাড়ো আমাকে, যে অবস্থায় শুয়ে আছি এই অবস্থায় যদি মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ওরে বাবারে বাবা, রাতে যখন আমার সবকিছু চুষে চুষে খেলি তখন তোর মান ইজ্জতের ফালুদা হয়নি? না মানে, আসলে তখন তো রুমে তুমি আর আমি ছাড়া কেউ ছিল না, এখন যদি কেউ চলে আসে। আসবে না, রুমের দরজা ভেতর থেকে লাগানো, তাই চুপচাপ শুয়ে থাক। আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। জীবনে এই প্রথমবার আমার খুব ভালো একটা ঘুম হলো। এই বলে নদী আকাশকে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ে। দুপুর 12টার দিকে তারা দুজনেই ঘুম থেকে উঠে নদীর বান্ধবীরা তাদের দুজনকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে থাকে। ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর রুমের দরজা খুলে নদীর বান্ধবীরা রুমে এসেই দুজনের জামা কাপড় চেঞ্জ দেখে জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার দোস্ত? দেখে তো কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। ছেলেটা তো এইটুকু পিচ্ছি, তুই আবার উল্টোপাল্টা কিছু করিসনি তো? দেখ, সব জিনিস সবসময় দেখতে ছোট মনে হলেও ভেতরে যে ছোট থাকবে সেরকমটা কিন্তু কথা নেই। ভেতরে হয়তো বড় হতে পারে, আর এটা একই রকম একটা জিনিস ছিল, যেটা উপর থেকে দেখে ছোট মনে হলেও ভেতরে অতটাও ছোট ছিল না। তা তুই একাই এক্সপেরিমেন্ট করবি নাকি আমাদেরকেও একটু এক্সপেরিমেন্ট করতে দিবি? হাজার হোক আমরা তোর বান্ধবী বলে কথা, আমাদেরকেও তো তোর একটু ভাগ দেওয়া উচিত। এই বলে সব বান্ধবীরা মিলে একসঙ্গে হাসতে থাকে। আর এদিকে আকাশ লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা। এটা দেখে নদী তার বান্ধবীদেরকে ধমক দিয়ে হাসি থামাতে বলে। তার বান্ধবীরা তখন নিজেদের হাসি থামায় আর চুপচাপ বসে পড়ে। তখনই নদী তার এক বান্ধবীকে বলে পাশের গ্রামে একটা হোটেল আছে, ওখান থেকে তাদের জন্য খাবার নিয়ে আসতে। নদীর বান্ধবীদের
কোনো নদীর কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল, তাদের জন্য খাবার নিয়ে আসলো। সবাই মিলে একসঙ্গে বসে খাবার খেলো। আকাশকেও নদী খাবার খাইয়ে দিল। তখনই আবার হঠাৎ করে আকাশ বলতে থাকে সে বাড়িতে যাবে। ওই কথাটা শুনে নদীর মেজাজ আবারও খারাপ হয়ে গেল। নদী বলতে থাকলো, দেখ, রাতে তোকে এত আদর ভালোবাসা দিলাম আমার কাছ থেকে যাওয়ার জন্য, আর এখন কি না তুই আবার বাসায় যাওয়ার কথা বলছিস? দেখ, আমার কাছ থেকে চলে গেলে কিন্তু এইসব আদর ভালোবাসা কোথাও পাবি না। আম্মু আব্বু দুজনেই আমার জন্য কান্না করছে। আমি জানি আমার আম্মু আমাকে ছাড়া রাতে ঘুমাতে পারে না। আমাকে প্লিজ আম্মুর কাছে দিয়ে আসো। না, তোকে একা কেন দিয়ে আসবো? তোর সঙ্গে যেতে হলে আমিও যাব, তবে এখন নয়। তোর বাবা যদি নিজের থেকে আমাদেরকে মেনে নেবে এবং বলবে আমার কোনো কাজে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না, সেদিনই আমরা তোদের বাসায় যাব। এই বলে নদী পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সিগারেট টানতে থাকে। আকাশ সিগারেটের ধোঁয়া একদমই সহ্য করতে পারে না, তাই সে নদীকে বলতে থাকে সিগারেট খাওয়া বন্ধ করার জন্য। নদী যখন আকাশের কথা শুনে সিগারেট ফেলে দেয়, এটা দেখে নদীর সব বান্ধবীরা হাসতে থাকে আর বলতে থাকে বিয়ে হতে না হতেই জামাইয়ের প্রতি এত দরদ ভালোবাসা উতলে পড়ছে। বান্ধবীরা যখন বলতো মেয়ে মানুষ সিগারেট খাওয়া ভালো নয়, স্মোকিং করা ভালো নয়, কিন্তু নদী কারো কোনো কথাই শুনতো না। সে সবসময় বলতো জীবনটা তার, সিদ্ধান্ত তারই নেওয়া উচিত। আর সেই মানুষটাই কিনা এখন এইটুকু একটা পিচ্চি ছেলের কথাই নিজেকে বদলে ফেলছে। নদী তার বান্ধবীদের কথার কোনো গুরুত্ব দিল না। এদিকে দেখতে দেখতে 2 দিন হয়ে গেছে। আকাশের আম্মুর কান্না যেন থামে না। এই পর্যন্ত তিনি নিজের মুখে এক ফোঁটা পানি পর্যন্ত দিল না। সারাক্ষণ শুধু ছেলের জন্য কান্না করে চলেছে। কিভাবে ছেলেকে নিজের বুকে ফিরিয়ে আনা যাবে এটাই চিন্তা করছে। এদিকে আকাশের আব্বুকে বারবার তিনি কথা শুনিয়ে যাচ্ছেন নিজের ছেলেকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য, কিন্তু আকাশের আব্বু কি করে কোনো ঠিকানা ছাড়াই এনে দেবে? এসেছিল তো চিঠি, চিঠি তো আর কোথা থেকে আসে সেটা তো আর লেখা ছিল না। তুমি এভাবে বসে থেকো না প্লিজ, কিছু একটা করো। আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি আমার ছেলেটাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছেলেটা কি শুধু আমার একার নাকি যে শুধু আমার একার খারাপ লাগছে? আমার বুঝি খারাপ লাগছে না? কিন্তু আমি কি করব? আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই ওদের লোকেশন ট্র্যাক করতে পারছি না। এদিকে নদী আকাশের আব্বুকে তখন ফোন করে। আকাশের আব্বুর ফোনে রিংটোন বাজছে। অপরিচিত নাম্বার দেখি বুকটা ধক করে কেঁপে উঠল। তিনি তাড়াহুড়ো করে মোবাইলটা হাতে নিয়ে ফোনটা রিসিভ করলেন। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, কি অবস্থা, কেমন আছেন? এই যে ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ করো। তুমি আগে বলো আমার ছেলে কোথায়? তুমি আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আরে শ্বশুর মশাই, এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার ছেলে আমার কাছে আছে এবং খুব ভালো আছে। আপনার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু আমি আপনাকে যেটা বলেছিলাম আপনি সেটার ব্যবস্থা করুন, তাহলে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আপনার ছেলেও সুরক্ষিত থাকবে আর আমিও ভালো থাকবো। তুমি কি চাও? আপনি আমার নামে যতগুলো মামলা ঠুকেছেন সবগুলো মামলা খারিজ করে নেবেন। কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলে আকাশের আব্বু তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি মামলা খারিজ করে নেব, কিন্তু আমার ছেলেকে সুস্থ অবস্থায় আমার বাড়িতে ফেরত চাই। তুমি আমার ছেলেকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি তোমার সমস্ত মামলা তুলে নেব। কথাটা বলতেই নদী ফোনটা কেটে দিল। আকাশকে তখনই ঘুম থেকে ডেকে তুলে রেডি হতে বলল। রেডি হবার কথা শুনে আকাশ যেন হাতে আকাশ নাগাল পেল। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল। তারপর সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের মধ্যেই তারা ঢাকায় এসে পৌঁছে গেল। আকাশের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপছে নদী। আকাশের আম্মু কিছুক্ষণের মধ্যে সেই দরজা খুলে দেয়। নদীকে দেখিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন আকাশ কোথায়, আকাশকে এনে দিতে। আকাশ তখনই পেছন থেকে সামনে এসে দাঁড়ায়। আকাশের আম্মু আকাশকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা তুই কেমন আছিস? এই মেয়েটা তোর কোনো ক্ষতি করেনি তো? আম্মু আমি তো ভালোই আছি। ও আমার ক্ষতি করবে কেন? ও তো আমাকে খুব ভালোভাবেই রেখেছিল এবং আমাকে খুব মজা দিয়েছে। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই পাশ থেকে নদী বলতে থাকে, শাশুড়ি মা, ছেলে আর ছেলের বৌমার ব্যাপারে এত কিছু জানতে হয় না। আপনার ছেলেকে আমি বিয়ে করেছি, তারপর কি হয় সেসব তো আর আপনাকে বলতে হবে না। কথাটা শুনে আকাশের আম্মু খুব বেশি রাগান্বিত হলেন আর নদীকে একটা থাপ্পড় দিতে যাবেন। তখনই নদী আকাশের আম্মুর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, পুত্রবধূর গায়ে শাশুড়ি মাকে কখনো হাত তুলতে হয় না। তখনই প্রচণ্ড রেগে গিয়ে আকাশের আম্মু বলতে থাকে, এই বেয়াদব মেয়ে, চুপ কর। কে তোর শাশুড়ি মা? তোকে তো আমাদের বাড়িতে আসতে দিয়েই সবচাইতে বড় ভুল করেছিলাম।
আমি তো ভুলেই গিয়েছিলাম তুই একটা খারাপ লোকের মেয়ে। তোরা কোনো দিনও ভালো হতে পারিস না। একদম ঠিক কথাই বলেছেন। খারাপ লোকের বাচ্চারা খারাপই হয়ে থাকে, তাই তাদের সঙ্গে এভাবে পাঙ্গা নিতে হয় না। যাই হোক শাশুড়ি মা, আমার জামাইটাকে এখানে রেখে যাচ্ছি। আমার একটু কাজ আছে, দেশের বাইরে যাব। সেখান থেকে এসে কিন্তু সোজা এখানেই চলে আসব। জামাইটাকে ছাড়া আবার থাকতে ভালো লাগবে না। চুপ কর বেয়াদব মার্কা। আমি এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। এবাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ থাকবে। তুই কোনোদিনও এই বাড়িতে প্রবেশ করতে পারবি না। চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যা। সব কিছুই চুপ করে থাকে। এতক্ষণ আকাশ শুনছিল। তখনই আকাশ হঠাৎ তার আম্মুর বিরুদ্ধে গিয়ে বলতে থাকে নদী এই বাড়িতে আসবে এবং তার কাছে আসবে। নদী তাকে অনেক মজা দিয়েছে, সে নদীর সঙ্গে মজাটাকে আবার এনজয় করতে চায়। এই কথা শুনে আকাশের আম্মু কি বলবে কিছুই ভেবে পায় না। তখনই নদীর একটা শয়তানি মার্কা হাসি দিয়ে আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখলাম তো শাশুড়ি মা, আপনি যতই আমার বিরুদ্ধে যান না কেন, কোনো লাভ হবে না। জামাইটা কিন্তু আমার পক্ষে আছে। বাংলা একটা প্রবাদ আছে, যতই ঘুরে ওড়াও রাতে, জামাই তো আমার হাতে। বুঝতে পেরেছেন? আজ তাহলে আসি, জামাইটাকে একটু দেখে শুনে রাখবেন। এই বলে নদী তখনই সেখান থেকে বের হয়ে চলে আসলো তার বাড়িতে। আসলে তাকে ছোট একটা কাজের জন্য দেশের বাইরে যেতে হবে, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। পাশে এসে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। সেদিন রাতেই তার ফ্লাইট ছিল। রাত 10টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যায়। 12:30টায় তার ফ্লাইট ছিল। এয়ারপোর্টে বসে আকাশকে ফোন করে। 2বার রিং হওয়ার পরে আকাশ ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আরে জান পাখি, এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? আমি তোমার বিয়ে করা বউ, যার সঙ্গে তুমি গত 3 দিন ছিলে। ও আপু তুমি? আরে জামাই, তুমি আমাকে আপু কেন বলছো? আমি তো তোমার বিয়ে করা বউ। তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে। কিন্তু তোমাকে তো আমি সেই ছোটবেলা থেকে আপু বলেই ডাকি। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে বড়, তোমাকে নাম ধরে ডাকলে বেয়াদবি হয়ে যাবে। না রে আমার জানের জান জামাই, বউকে নাম ধরে ডাকলে কখনোই বেয়াদবি হয় না। বউকে আদর করে ভালোবেসে নাম ধরে ডাকতে হয়। যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যেই বিমানে উঠবো। পৌঁছাতে পৌঁছাতে কাল দুপুর হয়ে যাবে। সেখানে পৌঁছে তারপর তোমার সঙ্গে কথা বলবো। এই বলে নদী ফোনটা কেটে দেয়। অপরদিকে আকাশ নিজের রুমে বসে বসে মোবাইল টিপাটিপি করছে। তখনই আকাশের আম্মা আকাশের রুমে আসে। আকাশকে মোবাইল টিপাটিপি করতে দেখে তিনি আকাশের পাশে বসেন আর আকাশের কাছে বলতে থাকেন নদী তার সঙ্গে ঠিক কী কী করেছে। তখন আকাশ তাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে সব কিছুই বলতে থাকে। সব কথা শুনে আকাশের মায়ের তো একদম মাথায় হাত। এই মেয়েটা তো বড়ই ডেঞ্জারাস। এইটুকুন একটা ছেলেকে পেয়ে এত কিছু করে নিল। এই মেয়েকে আর যাই হোক কখনো বাড়ির পুত্রবধূ হিসেবে কেউ মেনে নেবে না। এই কথা মনে মনে বলতে বলতে আকাশের আম্মা আকাশের রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে আকাশ ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। 3 দিন ধরে নদীকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে তার একটা অভ্যাস হয়ে গেছে। এখন তো তার বুকের কাছে কোনো নরম শরীর নেই, তাই তার ঘুম আসছে না। সারা রুম জুড়ে শুধু পায়চারি করতে থাকে। আকাশের রুমের লাইট জ্বলছে। এটা দেখে আকাশের আম্মু আবারও আকাশের রুমে আসে আর জিজ্ঞাসা করে, কি ব্যাপার আকাশ, কি হয়েছে? তুই এখনো ঘুমোসনি কেন? এভাবে রুমের মধ্যে পায়চারি করছিস কেন? আকাশ তখন বলতে থাকে, এই 2 দিন সে নদীকে জড়িয়ে ধরে নদীর নরম শরীরের গন্ধ নিয়ে ঘুমিয়েছে। এখন তার কোনোভাবেই একা একা ঘুম আসছে না। হাত বাড়িয়ে ধরতে গেলেও নরম কোনো শরীরের ছোঁয়া পাচ্ছে না। ছেলের এই কথাগুলো শুনে আকাশের আম্মুর মেজাজটা একদম তুঙ্গে উঠে গেল। এই মেয়েটা কতটা খারাপ, এইটুকু একটা ছেলের ব্রেনকে এভাবে ওয়াশ করেছে, এটা তিনি ভাবতেই পারছেন না। তিনি শুধু নদীকে না, নদীর আব্বু আম্মু সবাইকে তুলে গালিগালাজ করতে করতে নিজের রুমে চলে আসেন আর মনে মনে ভাবতে থাকেন কিভাবে নিজের ছেলেকে এসব কিছু থেকে বের করে আনবেন। নদী তো দেশের বাইরে চলে গিয়েছে, এটাই সবচাইতে দূরে কোথাও হোস্টেলে পাঠিয়ে দেওয়া বা দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়া। আকাশের আব্বু রুমে বসে বসে টিভি দেখছিলেন। তখনই আকাশের আম্মু তার আব্বুর পাশে এসে বসার সমস্ত ঘটনা খুলে বলে কিভাবে এই মেয়ের থেকে ছেলেকে সুরক্ষিত রাখবেন। এটাই দুজনে মিলে চিন্তা করতে থাকে। তখনই আকাশের আব্বু আকাশের আম্মুকে বলে তারা আকাশকে দেশের বাইরে পাঠিয়ে দিবে পড়াশোনা করানোর জন্য। শেষ করতে করতে 7-8 বছর সময় চলে যাবে, আর এই দীর্ঘ সময়ের মধ্যে দুজন দুজনকে নিশ্চিত ভুলে যাবে। আর একটা মেয়ে কখনোই এত বছর সময় একা একা থাকবে না। তার জীবনে যখন পুরুষের ছোঁয়া পেয়েছে তখন বারবার পুরুষের ছোঁয়া পেতে চাইবে এবং সে অন্য পুরুষে আসক্ত হতে বাধ্য হবে। এই বলে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় নদী বাংলাদেশে ফিরে আসার আগে আকাশকে দেশের বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেবে এবং যা করবে এই 2 দিনের মধ্যেই করবে। তাই তারা পরের দিনই ঠিক করে ফেলে আকাশকে উচ্চশিক্ষার জন্য কানাডায় পাঠিয়ে দেবে।
এবং তার জন্য সব কিছু খুব দ্রুত ব্যবস্থা করে ফ্লাইটের 3 ঘন্টা আগে আকাশকে এসব কিছু জানানো হয়। আকাশ তো কোনোভাবেই যেতে রাজি হয় না, কিন্তু তার বাবা মা তো তাকে পাঠাবে। তাই তার বাবা মা জোর করেই তাকে এয়ারপোর্টে নিয়ে আসে এবং আকাশের সঙ্গে তার মা তাকে নিয়ে কানাডায় চলে আসে। অপরদিকে 4 দিন পর নদী দেশে ফিরে আসে আর এর মধ্যে আকাশের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আকাশের ফোন সুইচ অফ থাকায় আকাশের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছিল না। বাংলাদেশে এসে ফ্লাইট থেকে নেমে এসে সোজা এয়ারপোর্ট থেকে আকাশের বাসায় চলে গেল। আকাশের বাসার দরজা তখন তালা ঝুলানো ছিল। সে কিছুই বুঝতে পারল না। সিকিউরিটি গার্ডও সেখানে ছিল না, তাই সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাত 10টার দিকে আকাশের আব্বু বাসায় ফিরে আসে। আকাশের আব্বুকে দেখা মাত্রই নদী তার সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, শ্বশুরমশাই, ভালোভাবে বলছি, আমার কথার উত্তর দিন। আমার জামাই কোথায়? তোমার জামাই কোথায় সেটা আমি কি করে তোমাকে বলবো? তোমার জামাই কোথায় সেটা তুমি নিজেই খুঁজে নাও। অযথাই আমাকে বিরক্ত করতে এসো না। আর যদি নেক্সট টাইম এখানে আসো তাহলে কিন্তু আমি তোমার আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে আপনি ইচ্ছে করেই আমার জামাইকে এখান থেকে ধরে কোথাও পাঠিয়ে দিয়েছেন, যাতে আমি আমার জামাইয়ের কোনো খোঁজ না পাই। তবে একটা কথা হয়তো আপনি ভুলে গেছেন, ভালোবাসার টান থাকলে আর আমাদের সম্পর্কের মাঝে যদি টান থাকে, তাহলে আজ না হোক কাল আকাশ আমার জীবনে ফিরে আসবে। সেদিন কিন্তু আপনারা চাইলেও আকাশকে কোনোভাবেই আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না, কারণ আমি তার বিয়ে করা স্ত্রী। আমাদের দুজনের বিয়ে হয়েছে। তোমার এসব ফালতু বকবকানি বন্ধ করো। এসব বিয়ে টিয়ে খেলা আমি মানি না। আমার ছেলেটা এখনো নাবালক। তুমি জোর করে তাকে দিয়ে কাবিননামায় সাইন করে নিয়েছো, বলেই যে তোর সঙ্গে তার বিয়েটা হয়ে গেছে। এটা আমরা কোনোদিনও মেনে নেব না। তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। আর একটা কথা কখনো ভুলে যেও না, তুমি একটা মেয়ে মানুষ, চাইলে কিন্তু সব কিছু করতে পারবে না। তোমাকে কিন্তু আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। আকাশের আব্বুর কথাটা শুনে নদী না হেসে আর থাকতে পারল না। তখনই সে আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকলো, আরে শ্বশুরমশাই, আপিলে আছি, আমাকে হারানোর ভয় দেখাচ্ছেন? দেখুন, আমার জীবনে আর কোনো কিছুই হারানোর নেই। যা কিছু হারানোর ছিল সব কিছুই হারিয়ে গেছে। এখন শুধু আমি আছি, আর আমার জীবন থেকে আমি আমাকে কখনোই হারাতে দেব না। আর আমার ভালোবাসার মানুষের কথা যদি বলেন, তাহলে আমি আমার ভালোবাসার মানুষকে আজ না হোক কাল ফিরিয়ে আনবই, এবং আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে আসবেই, কারণ আমার ভালোবাসা কোনো কালিমা নেই। এই বলে নদী সেখান থেকে বের হয়ে চলে গেল নিজের বাসায়। এসে রুমে বসে বসে সিগারেট খাচ্ছে আর চিন্তা করছে আকাশ কোথায় যেতে পারে। কারণ এই শহরে আকাশের সেরকম কোনো আত্মীয় নেই যেখানে গিয়ে আকাশ থাকতে পারে। তারপরেও নদী জানাশোনা আকাশের যত আত্মীয় ছিল সব জায়গাতে নদী খোঁজ নিয়েছে, কোথাও আকাশ নেই। শহরের সমস্ত কলেজ, হোস্টেল আর সব কিছুতে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কোথাও আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। নদীর চেহারা একদম বিষণ্ণ। খাওয়া দাওয়া বাদ দিয়ে, সব কিছুর চিন্তা বাদ দিয়ে আকাশকে নিয়ে চিন্তায় সে মগ্ন হয়ে আছে। সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছে না। তখনই তার বান্ধবীরা তার পাশে এসে দাঁড়ায়। নদী প্লিজ, তুই এভাবে ভেঙে পড়িস না। তুই তো অনেক স্ট্রং। তোকে নিজেকে শক্ত করতে হবে এবং আকাশের জন্য অপেক্ষা করতে হবে, কারণ তুই তো সত্যিই আকাশকে খুব বেশি ভালোবাসিস। তুই কেন নিজের জীবন থেকে এভাবে নিজের ভালোবাসাকে হারিয়ে যেতে দিবি? তুই চেষ্টা করতে থাক এবং অপেক্ষা করতে থাক। তোর ভালোবাসা সব আকাশ ফিরে আসবে। দেখ, এভাবে হুট করে আকাশ আমার জীবন থেকে হারিয়ে গেছে, এটা আমি মেনে নিতে পারছি না। আকাশকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। হ্যাঁ, এটা সত্য যে আমি মেয়ে হিসেবে কখনোই পারফেক্ট হয়ে উঠতে পারিনি, কিন্তু আকাশের সঙ্গে তো আমার বিয়েটা হয়ে গেছে। আমি তার বিয়ে করা বৈধ স্ত্রী। সেটা যেভাবেই হোক, তাকে ছাড়া আমি কি করে থাকবো? এই বলে নদী কান্না করতে থাকে। এই প্রথমবার নদীকে এভাবে কান্না করতে দেখা গেছে। নদী বরাবরই শক্ত মনের একটা মেয়ে, সে কখনোই এত সহজে কান্না করে না। তার বাবা মা মারা গেছে, কিন্তু তাকে কখনোই এভাবে কান্না করতে দেখা যায়নি। তার ভালোবাসার মানুষটা তার জীবন থেকে চলে যাওয়াতে ভীষণভাবে ভেঙে পড়েছে। পরের দিন সকালবেলা আকাশের বাড়িতে চলে আসে। আকাশের বাবা তখন ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করছিলেন। তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনে তিনি গিয়ে দরজা খুলতেই দেখতে পান নদী দাঁড়িয়ে আছে। তখনই তিনি দরজাটা বন্ধ করে দেবেন, এমন সময় নদী বলতে থাকে, প্লিজ, আপনি এভাবে দরজাটা বন্ধ করে দেবেন না। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলুন না, আমার আকাশ কোথায়? আমার আকাশকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। আমার আকাশকে আমি অনেক বেশি ভালোবাসি। প্লিজ, আপনারা আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দিন। আকাশ এখানে নেই আর এখানে কোনোদিন আসবে না। তুমি এখান থেকে চলে যাও।
এই বলে আকাশের আব্বু ভিতরে চলে যেতে থাকে। নদী তখন দৌড়ে গিয়ে আকাশের আব্বুর পা দুটি জড়িয়ে ধরে বলতে থাকে আকাশকে তার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য সে জীবনের যত পাপ কাজ করেছে সব কিছু ছেড়ে দেবে। কিন্তু তারপরেও তার জীবনে তার আকাশকে ফিরিয়ে পাওয়া যায়। কিন্তু আকাশের আব্বু তার কোনো কথাই শুনল না, তাকে এক প্রকার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল এবং দরজা লাগিয়ে দিল। বাড়ির সিকিউরিটি গার্ডকে বলে দিল যেন নদী কোনোদিনও আর এই বাড়িতে প্রবেশ করতে না পারে। অন্যদিকে আকাশ কান্না করছে কানাডায় বসে বসে। আম্মু, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। এখানে আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি নদী আপুর কাছে ফিরে যেতে চাই। আমার তার কথা খুব মনে পড়ছে। আমি তার সঙ্গে থাকতে চাই। চুপ করো। তুমি বেয়াদর মার্কা মেয়েটার কথা তুমি জীবন থেকে একেবারে ভুলে যাও। এই মেয়েটা খুব খারাপ একটা মেয়ে। এই মেয়েটা তোমার সঙ্গে যা করেছে খুব বড় অন্যায় করেছে। তোমাকে ভুলিয়ে ভালিয়ে ছোট পেয়ে বিয়ে করে নিয়েছে নিজের স্বার্থ হাসিলের জন্য। এই মেয়েটা খুব খারাপ। আম্মু, সে খারাপ হোক আর যাই হোক, আমি তার কাছেই থাকবো। তোমরা প্লিজ আমার সঙ্গে এরকম করো না। আমাকে তার কাছে ফিরিয়ে দাও। আমি তার সঙ্গে ভালো থাকতে চাই। আমি এখানেই থাকতে পারবো না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। আমি তাকে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারছি না। প্লিজ আম্মু। কিন্তু আকাশের আম্মু তার কোনো কথাই শুনছে না। আকাশকে রুমের ভিতর বন্ধ করে তিনি অন্য রুমে চলে গেলেন। এই থেকে আকাশ রুমে বসে বসেই কান্না করতে থাকে আর নদীর কথা মনে করার চেষ্টা করতে থাকে। নদীর নাম্বারটা মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই নদীর নাম্বারটা মনে করতে পারছিল না। সে যদি নদীর নাম্বারটা মনে করতে পারতো তাহলে বাসার ল্যান্ডলাইন থেকে হলেও অন্যদিকে একটা ফোন করত, যেহেতু তাকে কোনো মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। কিন্তু সে কোনোভাবেই নাম্বারটা আর মনে করতে পারল না। তাই সে রুমে বসে বসেই কান্না করতে থাকে। অপরদিকে আকাশের আব্বু তখনই আকাশের আম্মুকে ফোন করে এবং নদীর এভাবে বাড়িতে আসার কথা বলে। আকাশের আম্মু তখন বলে এগুলো কয়দিন চলবে, তারপরে এমনিতেই সব কিছু ভুলে যাবে, তাই এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই বলে আকাশের আম্মু ফোন কেটে দেয়। আকাশ আর নদী দুজনের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করলেও কোনোভাবে আর যোগাযোগ করে উঠতে পারেনি। কেটে গেল দীর্ঘ 8 বছর। নদী এখন সমস্ত খারাপ কাজ করা ছেড়ে দিয়েছে, ভালো পথে ইনকাম করছে। তার বাবা রেখে যাওয়া কিছু টাকা পয়সা দিয়ে নিজের নামে একটা গার্মেন্টস ব্যবসা খুলেছে। সেটা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। নিজেকে ব্যস্ত রাখতে আপ্রাণ চেষ্টা করে যাতে সে আকাশের কথা ভুলে থাকতে পারে। কিন্তু ভালোবাসার কথা কি চাইলেই ভুলে যাওয়া যায়? আকাশ তার প্রথম ভালোবাসা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে আসলেও কখনোই ভোলা যায় না। আকাশ এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাই বাংলাদেশে ফিরে আসছে। এত বছর পর দেশে ফিরে আসছে। তার বাবা মা মনে মনে ভাবছে আকাশ হয়তো সবকিছুই ভুলে গেছে। কিন্তু মনের মধ্যে থাকা মানুষটিকে কি আর এত সহজেই ভোলা যায়? বিমান বাংলাদেশ এয়ারপোর্টে অবতরণ করতেই আকাশের মনে হঠাৎ একটা মোচড় দিয়ে উঠল। 8 বছর আগে তাকে জোর করে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। যখন সে এখান থেকে যেতে চাইছিল না, তার ভালোবাসার মানুষরা এখানে ছিল। আজও কি তার ভালোবাসার মানুষটা তার জন্য অপেক্ষায় আছে? এগুলো ভাবতে ভাবতেই এয়ারপোর্ট থেকে বাইরে আসে আকাশ। এয়ারপোর্টের বাইরে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। আকাশ আর তার আম্মু এয়ারপোর্ট থেকে বের হতেই আকাশের আব্বু তাদের দুজনকে নিয়ে বাসায় চলে আসে। আজ 3 দিন হলো বাংলাদেশে এসেছে আকাশ। হঠাৎ করেই তার কেন জানি না একটু বাইরে যেতে ইচ্ছে হলো। সে তার আব্বু আম্মুর কাছে বলে একটু বাইরে বের হলো। সে একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে, তখনই হঠাৎ করেই নদী সেই রেস্টুরেন্টে চলে আসে আর সঙ্গে একটা ছেলে, বয়স 30-35 হবে। আকাশ নদীকে দেখিয়ে নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা জল ফেলে দিল। সে মনে মনে ভাবছে নদী হয়তো তাকে ভুলে গিয়ে এই ছেলেটাকে বিয়ে করে ফেলেছে এবং খুব ভালো আছে। নদী আর ওই ছেলেটা রেস্টুরেন্টে প্রবেশ করে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলে। তারপর ছেলেটা রেস্টুরেন্টে বসে রইল আর নদী রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। আকাশের সম্মুখীন হয়নি। আকাশ একটু আড়ালেই বসেছিল, তাই নদী রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার পরে আকাশ ছেলেটার কাছে যায় আর ছেলেটার কাছে নদীর ব্যাপারে জিজ্ঞেস করে। ছেলেটা তখন আকাশকে জানে সে ব্যবসার কাজের জন্য নদীর সঙ্গে কথা বলতে এসেছিল। নদী এখনো কাউকে বিয়ে করেনি। এই কথা শুনে আকাশের মনে আশার আলো জেগে উঠল। তখনই ছেলেটার কাছ থেকে নদীর অফিসের ঠিকানা নিয়ে আকাশ রেস্টুরেন্ট থেকে বের হয়ে নদীর অফিসে পৌঁছে গেল। নদী নিজের কেবিনে বসে বসে কিছু একটা কাজ করছে। তখনই আকাশ নদীর কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন ম্যাডাম? নদী তখনও নিজের মতো করেই কাজ করছিল। উপর দিকে না তাকিয়ে এই ছেলেটাকে ভিতরে আসার পারমিশন দিল। আকাশ কেবিনের ভিতরে এসে নদীর সামনে চেয়ারটায় বসলো। প্রায় 20 মিনিট কেটে গেছে। আকাশ নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী ততক্ষণে নিজের কাজ শেষ করে চোখ তুলে তাকাতেই অবাক। সে যেন নিজের চোখকে একদমই বিশ্বাস করতে পারছে না। এটা সে কাকে দেখছে? একদম আকাশের ফটোকপি।
অবাক হয়ে সে বলতে থাকে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার ভালোবাসার সেই মানুষ, তোমার সেই পিচ্চি জামাই আকাশ। আপনি আমার সঙ্গে মজা করছেন তাই না? আকাশ তখন নিজের চেয়ার থেকে উঠে নদীর একদম কাছাকাছি চলে যায়, নদীর হাত দুটো ধরে বলতে থাকে। না, আমার সিনিয়র বউ, আমি তোমার সঙ্গে একটু মজা করছি না। যাকে তুমি জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিলে, 8 বছর পর আমি বাংলাদেশে ফিরে এসেছি। রেস্টুরেন্টে এসেছিলাম কফি খাওয়ার জন্য। তখনই দেখলাম তুমি একটা ছেলের সঙ্গে কথা বলছো। মনে মনে ভাবছিলাম হয়তো তুমি আমাকে বলে বিয়ে করে নিয়েছো। আর তুমি চলে আসার পর আমি ওই ছেলেটার সঙ্গে কথা বলে জানতে পারি তুমি এখনো বিয়ে করোনি, আমার অপেক্ষাতেই রয়ে গেছো। তাই আর এক মুহূর্ত দেরি না করে তোমার কাছে চলে আসলাম। কথাগুলো শোনা মাত্রই নদীর চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভালোবাসা সত্যি এতটা জোরালো, এত বছর পর ভালোবাসা আবার ফিরে আসলো। নদী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হয়েছিল যেন সবকিছুই স্বপ্নের মতো। সে আকাশকে বলতে থাকে। দেখো, আমি আবার স্বপ্ন দেখছি না তো? তুমি আবার আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? জানো এই 8টা বছর আমার কতটা কষ্টে কেটেছে। প্রতিটা রাত আমি ঘুমোতে পারিনি, প্রতিটা রাত আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তখনই আকাশ নদীকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসার স্পর্শ দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে। আমি তোমাকে ফেলে আর কখনোই চলে যাব না। তখন আমি ছোট ছিলাম, চাইলেই কিছু একটা করতে পারতাম না। তাই বাবা মায়ের বাধ্য সন্তানের মতোই সব কিছু আমাকে করতে হয়েছে। কিন্তু এখন আমি বড় হয়েছি, এখন আমার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়েছে। এখন চাইলেই আমাকে কেউ কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে পারবে না। তাছাড়া তুমি আমার বিয়ে করা বউ, তোমার সঙ্গে 8 বছর আগে আমার বিয়ে হয়েছিল, এটা আমি এখনো ভুলে যাইনি। তাই আমার জীবনে যদি কোনো নারী আসে তাহলে সেটা তুমিই থাকবে। আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো নারী কখনোই আসবে না। 8 বছর সময় তোমাকে ছাড়া কাটিয়েছি, কিন্তু 8 সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঠিক ওই সময় নদীর অফিসের ম্যানেজার নদীর ক্যাবিনে চলে আসে। তাড়াতাড়ি দুজনকে এমন অবস্থায় দেখে তিনি অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়েন এবং গলায় কাশি দিয়ে তিনি সেখান থেকে চলে যান। নদী আর আকাশ দুজনই তখনই অনেক লজ্জা পেয়ে গেল এবং দুজন দুজনকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। নদী তখনই আকাশকে বলতে থাকে বাইরে গিয়ে অপেক্ষা করার জন্য। সে অফিসের কাজ শেষ করে 10 মিনিটের মধ্যেই আসছে। বলতেই আকাশ অফিস থেকে বের হয়ে বাইরে চলে গেল। নদী অফিসের কাজ শেষ করে আকাশের কাছে চলে আসে। দুজন একটা রেস্টুরেন্টে বসে আছে, কফি অর্ডার করেছে নদী আর আকাশ। দুজনেই কফি খেতে খুব পছন্দ করে, তাই দুজনে কফি খাচ্ছে আর গল্প করছে। তোমার বাবা মা তো কখনোই আমাকে মেনে নেবে না। তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে সব কিছু পেলে তুমি আমার সঙ্গে থাকবে কি করে? দেখো, এখন আর আমি ছোট নেই, আমি এখন বড় হয়েছি। আমার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি। তাছাড়া তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ফেলে আমি কখনোই অন্য কারো কাছে যাব না। প্রয়োজন হলে তোমাকে আমি আবারও বিয়ে করব এবং আমার বউকে স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে যাব। তারপর বাবা মা মেনে নেবে কি নেবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর দুজনে আরো বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত 12টার কাছাকাছি বেজে গেল। আকাশ বাড়িতে ফিরে আসলো। কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে। এত রাত করে বাড়িতে আসতে দেখে তার আম্মু জিজ্ঞাসা করে, এত রাত করে বাড়িতে আসার কারণটা কি? আকাশ তখন বলতে থাকে। জীবন থেকে তো 8টা বছর হারিয়ে ফেলেছি, এখন আর সময় পেরিয়ে গেলেই বা কি। আকাশ, ওটা তোমার জীবনের একটা কালো অধ্যায় ছিল। তাই আমরা তোমার বাবা মা হিসেবে তোমার জীবন থেকে ওই কালো অধ্যায়টা সরিয়ে দেওয়ার জন্যই করেছি। আমরা তোমার ভালোর জন্যই সব করেছি। সব ভালো কি সব সময় সবার জন্য ভালো হয়? মানে তুমি কি বলতে চাইছো? কিছুই বুঝতে পারছি না। তুমি কি ওই কালো অধ্যায়টা তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আবার উল্টে আমাদেরকে দোষারোপ করছো? না, আমি আমার ভাগ্যকে দোষারোপ করছি। আমার ভাগ্যটা কতটা খারাপ যে আমার বিয়ে করা স্ত্রীকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমার বাবা মা আমাকে 8 বছর তার থেকে দূরে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই মানুষটাকে 1 সেকেন্ডের জন্যও বলতে পারিনি। এরপর আকাশ তার আম্মুকে আর কোনো কথার বলার সুযোগ না দিয়ে তার রুমে চলে গেল। আকাশের আম্মু কাজের মেয়েকে দিয়ে আকাশের রুমে আকাশের খাবার পাঠিয়ে দেয়। আকাশ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেল বেলা সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আকাশ তখনই নিজের রুম থেকে বের হয়। আকাশ তার আব্বুকে দেখতে পেয়ে বলতে থাকে সে এখন বড় হয়েছে, তার এখন বিয়ে করার বয়স হয়েছে, তাই সে এখন তার বউকে বাড়িতে নিয়ে আসতে চায়। এই কথা শুনে তার আব্বু বলে,
হ্যাঁ বাবা, আমিও মনে মনে এটাই ভাবছি। তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, চলো আমরা কালেই ওই মেয়েকে বাড়িতে তোমাকে নিয়ে দেখা করতে যাই। তখনই আকাশ বলতে থাকে সে অন্য মেয়ের সঙ্গে দেখা করতে কেন যাবে, সে তো 8 বছর আগেই একটা মেয়েকে বিয়ে করে রেখে গিয়েছিল। সে এই মেয়েটাকে তার বউয়ের স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে চায়। কথাটা শোনা মাত্রই আকাশের বাবা মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে মেয়েটাকে তার জীবন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য 8টা বছর দেশের বাইরে রেখেছে, এখনো সে ওই মেয়েটাকে ভুলতে পারেনি। তখনই আকাশের আম্মু বলতে থাকে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম একটা মেয়েকে তুমি তোমার বউ বানাতে চাও? আমরা কখনোই তোমার ওই সম্পর্ক মেনে নেব না। তাহলে ভুলে যেও তোমাদের কোনো ছেলে সন্তান ছিল। আমি ওই মেয়েটাকে বিয়ে করব, কারণ তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। শুধু বিয়ে হয়েছে বললে ভুল হবে, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, যদিও তখন সেটা আমি ভালো করে বুঝতাম না। আকাশ প্লিজ, তুমি আমার মাথা ঠান্ডা করো। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো। তখন তুমি অনেক ছোট ছিলে, ভালো মন্দ কি জিনিস সেটা বোঝার মতো যথেষ্ট বয়স তোমার হয়নি। এখন তুমি বড় হয়েছো, অনেক বিবেক দিয়ে সব কিছু চিন্তা করে চেষ্টা করো। আমি আমার নিজের বিবেক দিয়ে সব কিছু চিন্তা করেছি। যে মানুষটাকে আমি বিয়ে করেছি, যে মানুষটার সঙ্গে আমি আমার স্ত্রীর মতো আচরণ করেছি, তাকে আমি কি করে ভুলে ঠেলে দিব? কি করে সেই মানুষটাকে ভুলে গিয়ে আমি অন্য একজনকে আমার স্ত্রীর মর্যাদা দেব? এটা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। আমি নদীকে এই বাড়িতে পুত্রবধূর স্বীকৃতি দিয়ে আনবো, তাতে তোমাদের অনুমতি থাকুক আর নাই থাকুক। এই বলে আকাশ নিজের রুমে চলে যায়। এদিকে আকাশের আব্বু আম্মু মনে মনে ভাবতে থাকে, এতগুলো বছর তাহলে কেন ছেলেকে এত দূরে রাখলেন? ছেলে তো কোনো কিছুই বলতে পারল না। তারা আবার নতুন করে কোনো কিছু চিন্তা করতে থাকেন, কিন্তু তাদের সেসব চিন্তায় জল ঢেলে দিয়ে পরের দিনে আকাশ নদীর কাছে যায় এবং নদীকে বলে, চলো, তোমাকে আজকেই আমাদের বাড়িতে নিয়ে যাব। কিন্তু যদি তোমার বাবা মা মেনে না নেয়? ওই সব কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার বাবা মা যদি মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে আমি আলাদা থাকব, কিন্তু তোমাকে আমি আমার স্ত্রীর রূপে গ্রহণ করেছি। তোমাকে আমি কখনোই ফেলে রেখে অন্য মেয়েকে বিয়ে করব না, তুমি আমার বউ। এই বলে তখনই আকাশ নদীকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। আর নদীকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় তার আম্মু তার সামনে এসে দাঁড়ায় আর তাকে বলতে থাকে, আকাশ, এসব কি হচ্ছে? তোমাকে না বলেছিলাম এই মেয়েটাকে আমরা কখনোই আমাদের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেব না? তারপরও কেন তুমি এই মেয়েটাকে আবার আমাদের বাড়িতে নিয়ে এসেছো? তোমাদের মনের কথা চিন্তা করতে গিয়ে আমি তো আমার স্ত্রীকে অবহেলা করতে পারি না। হাজার হোক সে আমার স্ত্রী। এই দুনিয়াতে আমি যদি তার কষ্টের কথা না বলি তাহলে কে বুঝবে? সে এই 8 বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছে। আমি কিভাবে তার এই অপেক্ষার সময়টাকে অবমূল্যায়ন করি? তখনই আকাশের আম্মু বিলাপ করতে থাকে আর বলতে থাকে, এত কষ্ট করে ছেলের লালন পালন করলাম, আর এখন কিনা ছেলে আমার কোনো কথাই শুনছে না। ছেলে কিনা একটা নষ্ট মেয়ের কথা শুনছে। তখনই আকাশ চিৎকার দিয়ে বলে ওঠে, দেখো, আমার বউকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। একটা বাজে কথা বললে সেটা কিন্তু আমি একদম সহ্য করব না। সে আমার কি ভালো হোক মন্দ হোক তাকে নিয়ে মন্তব্য করার কথা আমি তোমাদেরকে বলিনি। সে আমার কাছে আছে, আমার কাছে থাকবে। তোমাদের ভালো না লাগলে তোমরা নিজেদের চোখ বন্ধ করে রাখবে। তখনই আকাশের আম্মু আরো জোরে জোরে চিৎকার করতে থাকে, বাইরের একটা মেয়ের জন্য ছেলে মায়ের সঙ্গে এত খারাপ আচরণ করছে। আসলে এই যুগের মেয়েরা কতটা খারাপ, মায়ের কাছ থেকে ছেলেকে এভাবে ছিনিয়ে নিয়ে যায়। তখনই আকাশ আবারও চিৎকার দিয়ে বলতে থাকে, এসব ন্যাকা কান্না বন্ধ করে নদীকে বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে ঘরে তোলো। এই কথাটা শুনে আকাশের আম্মু নাক সিটকিয়ে সেখান থেকে চলে গেল এবং পরিষ্কার জানিয়ে দিল তিনি কখনোই নদীকে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না এবং বাড়িতেও তুলবেন না। এই বলে তিনি সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। আকাশের আব্বুর সেরকমই অবস্থা, তিনি কোনো কথাই বললেন না, চুপচাপ নিজের স্ত্রীকে অনুসরণ করে রুমে চলে গেলেন। নদী তখন অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ তখন নদীকে বলতে থাকে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? এত চিন্তা করার কিছুই হয়নি। তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমিও দেখব বাবা মা কতদিন আমার উপর অভিমান করে থাকে এবং তোমাকে এই বাড়ির পুত্রবধূর স্বীকৃতি না দেয়। যতদিন এই বাড়ির পুত্রবধূর স্বীকৃত না দেয় ততদিন আমিও আমার বাবা মায়ের সঙ্গে কোনো কথা বলবো না। দেয় কি তারা কতটা পারে? এই বলে আকাশ তখনই নদীকে কোলে তুলে নিল আর সেখান থেকে সোজা নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তখনই নদী বলতে থাকে, এটা তুমি কি করলে? তুমি এইভাবে আমাকে নিয়ে রুমে চলে আসলে কেন? বাড়ির সবাই কি মনে করবে? আকাশ তখন বলতে থাকে, বাড়ির সবাই কি মনে করলো না করলো তাতে তার কোনো কিছুই যায় আসে না। সে তার বউকে যদি স্বীকৃতি না দেয়, সে যদি তার বউকে মূল্যায়ন না করে, তাহলে সবাই তো আরও এটা নিয়ে অবহেলা করবেই। বউকে সবার প্রথমে তার স্বামীর মূল্য দিতে হয়।
তার স্বামীর কাছে বউ যতটা মূল্যায়ন পাবে ঠিক ততটাই মূল্যায়ন হবে শ্বশুরবাড়ির লোকের কাছে। স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে তাহলে তো শ্বশুরবাড়ির মানুষ আরও সুযোগ পেয়ে বসবে। যেহেতু তার আব্বু আম্মু নদীকে কোনোভাবেই মেনে নিয়েছিল না, তাই সে নিজেই নিজের বাসর ঘর সাজানোর ব্যবস্থা করে। রাত 11টা বাজে আকাশ রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে নদীর কাছে আসে। নদী তখন ধীর পায়ে আকাশের কাছে যায়, আকাশকে পা ছুঁয়ে সালাম করতে চায়। তখনই আকাশ তাকে ধরে ফেলে। আকাশ নদীর হাত দুটো ধরে টেনে দাঁড় করায় আর নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, তুমি আমাকে পায়ে ছুঁয়ে সালাম কেন করবে? তুমি আমার বউ, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার জায়গা আমার বুকে। তোমাকে আমি সারা জীবন ভালোবেসে আমার বুকে আগলে রাখতে চাই। এই বলে আকাশ নদীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নদী আর আকাশ দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে এবং আল্লাহর দরবারে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করে। নামাজ শেষ হলে দুজনেই বিছানার উপরে এসে বসে। তারপর নদী বলতে থাকে, আচ্ছা, তুমি তো এতদিন দেশের বাইরে ছিলে, কত মেয়ে মানুষ দেখেছো, কখনো কোনো মেয়ে মানুষের প্রতি নজর পড়েনি? তখনই আকাশ দুষ্টুমি করে বলতে থাকে, আমার চোখ দুটো তো তোমার ওই দুটিতেই আটকে ছিল। ওই দুটো যখন প্রথম দিন দেখেছিলাম তখনই, আর ওই দুটো থেকে নিজের চোখকে অন্য কারোর উপর ক্রাশ খাওয়াতে পারিনি। তুমি দেখছি এখনো সেই আগের মতোই দুষ্টুই রয়ে গেছো। তাই নাকি? তাহলে চলো সেদিনকার মতো এক রাউন্ড খেলা হয়ে যাক। এই বলে আকাশ নদীকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসার স্পর্শ দিতে থাকে। এই বলে আকাশ নদীকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসার স্পর্শ দিতে থাকে। নদীর সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন করতে থাকে। এত বছর পর ভালোবাসার মানুষটার ছোঁয়া পেয়ে নদীর অন্যরকম একটা অনুভূতি হয়েছিল। সেই বারবার কেঁপে কেঁপে উঠছিল। এটা দেখে আকাশ বলতে থাকে, কি হলো তোমার? এত বছর পর ভালোবাসার মানুষটার ছোঁয়া পেয়েছি, তাই একটু অন্যরকম লাগছে। বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। কেমন কেমন করছে না? আমার ছোঁয়া পেতে চাইছে। এই বলে আকাশ নদীকে নিজের আরো কাছে টেনে নেয় আর ভালোবাসার স্পর্শ দিয়ে নদীকে একদম পাগল করে তোলে। আর কিছু কোনো মতে দুজন ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।